গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সকলে খুব ভালো আছো। তো তোমাদের বাংলা ব্যাকরণ থেকে সমাস নিয়ে আমরা বেশ কয়েকটা ক্লাস জুড়ে আলোচনা করছি। তো সেই সমাসের শ্রেণীবিভাগের মধ্যে বহুব্রীহি সমাসের কিছু শ্রেণীবিভাগ নিয়ে আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। তো সেই বহুব্রীহি সমাসের বাকি শ্রেণীবিভাগের আলোচনা নিয়ে আজ আমি চলে এসেছি। চলো দেখে নেওয়া যাক। তো বহুব্রীহি সমাসের ৪ নম্বর শ্রেণীবিভাগ, সেটি হলো নং বহুব্রীহি বা না বহুব্রীহি। নং এর অর্থ আগে আলোচনা করেছি। সমাসের মধ্যে এর আগেও নং ছিল, অর্থাৎ না বা নং অর্থক বোঝায়, না বাচক বোঝায়। তো তোমরা নিশ্চয়ই জানো। তো নং বহুব্রীহি অর্থাৎ বহুব্রীহি সমাসে এই নং অর্থক ভাব কিভাবে ব্যবহৃত হচ্ছে বা কিভাবে সেরকম সমাসবদ্ধ পদ তৈরি হচ্ছে সেটা আমরা জানবো। তো এই নং বহুব্রীহি কাকে বলে? না বিশেষ্য পূর্বপদের আগে নং বা না অর্থবোধক কোনো অব্যয় যুক্ত করে যে যে বহুব্রীহি সমাস হয় সেটাকেই নং বহুব্রীহি সমাস বলা হয়ে থাকে। অর্থাৎ যে পূর্বপদ এবং পরপদ যেটা মিলে একটা সমাসবদ্ধ পদ তৈরি হয়, সেই পূর্বপদের আগে একটা নঙর্থক অব্যয় যুক্ত হয়। হ্যাঁ, এবং সেই অব্যয় যুক্ত হয়েই যে বহুব্রীহি সমাসটি তৈরি হয় বা যে সমাসবদ্ধ পদটি তৈরি হয় সেটাই নং বহুব্রীহি সমাস। হুম, তো যেমন দেখো, আহ, দেখো বেহেড চার কি? বেহেড। তো বে মানে কি বুঝি আমরা? যে নাই, তাই না? তো এটা কি মানে বে বোঝাচ্ছে, অর্থাৎ কি নঙর্থক বোঝাচ্ছে যে হেড নেই, তাই তো? তো সেখানে কি একটা নঙর্থক ভাব কাজ করছে। তো তার দরুন দেখো, এই যে পূর্বপদ তার আগে তা অব্যয় যুক্ত হচ্ছে। কি না? বে। এই বে নামক একটা অব্যয় যুক্ত হচ্ছে, সেটাও কিনা নঙর্থক। হুম, এবং এই অব্যয়টি এখানে যুক্ত হচ্ছে বলেই এটা নং বহুব্রীহি সমাস। হুম, আচ্ছা। দেখো ন জ্ঞান যার। হুম, আহ, তো সেখানে বা অজ্ঞান যার, তো কি হয়? আগে কি তৈরি মানে কি যুক্ত হচ্ছে না? একটা অব্যয় যুক্ত হচ্ছে, সেটাও একটা নঙর্থক অব্যয়। হ্যাঁ, তো যুক্ত হচ্ছে, ফলে সেটা কি সমাস হবে? না নং বহুব্রীহি সমাস হবে। ঠিক আছে। তেমনি দেখো, উম, উম, না চারা যার। হুম, কি হবে? না চার। তাহলে কি হচ্ছে দেখো, শুরুতে একটা না, এখানে নাই একটা অব্যয় যুক্ত হয়ে গেছে না বলেই। তো সহজেই আমরা জানতে পারছি বা বুঝতে পারছি যে এটা নঙর্থক বোঝাচ্ছে, তাই তো? তো সেই জন্য একটা নঙর্থক অব্যয় যেহেতু যুক্ত হচ্ছে, তাই সেটাকে নং বহুব্রীহি সমাস বলবো। হুম, নির্ভুল যার, অর্থাৎ নির্ভুল। যে সমাসবদ্ধ পদটি তৈরি হচ্ছে নির্ভুল, সংক্ষেপে। তো এই নিটা কি? এটা নঙর্থক অব্যয়। হ্যাঁ, তো যেহেতু পূর্বপদের শুরুতে বা পূর্বপদের আগে একটা নঙর্থক বা নং অব্যয় যুক্ত হচ্ছে, হয়ে একটা সমাসবদ্ধ পদ তৈরি হচ্ছে, তাই এই সমাসকে বলা হবে নং বহুব্রীহি সমাস। কেমন? তেমনি না জানা যা, না জানা। হুম, এছাড়া অজানা যা, অজানা। এরকম আরো কতগুলো উদাহরণ থেকে থাকে। না হোক, না হক যার, না হক। নিরুপায়। হ্যাঁ, নি উপায় যার, নিরুপায়। নির্ঝঞ্ঝাট, নির্ঝঞ্ঝাট যার, নির্ঝঞ্ঝাট। অবুঝ, অবুঝ যার বা না বুঝ যার। অকেজো, বেপরোয়া, বেহুঁশ, অনন্ত, বেতার ইত্যাদি নং বহুব্রীহি সমাসের উদাহরণ হয়ে থাকে। কেমন? আচ্ছা, এর পরবর্তী ভাগ মধ্যপদলোপী বহুব্রীহি। হুম,
তো আগেও তোমরা এই মধ্যপদলোপী শব্দটির সঙ্গে পরিচিত রয়েছো, কারণ সমাসের আরো শ্রেণীবিভাগের মধ্যে এই মধ্যপদলোপী শব্দটি ছিল এবং এরকম অর্থবহুল যুক্ত ছিল, তোমরা জেনেছো। তো এখানে এটাকে ভাঙালে কি হবে? মধ্যপদলোপী। মধ্য অর্থে মাঝের পদ, লোপী অর্থাৎ লুপ্ত হয়ে যাওয়া বা লোপ পাচ্ছে বোঝাচ্ছে, তাই তো? তো স্বাভাবিকভাবেই এই নামকরণ অনুযায়ী এই বহুব্রীহি সমাস কি হবে বা কি হতে চলেছে তোমরা বুঝতে পারছো আশা করছি, যে এই বহুব্রীহি সমাসে মাঝের পদ লোপ পাবে। হ্যাঁ, একদমই সেরকম। তো এই মধ্যপদলোপী বহুব্রীহি সমাস কাকে বলে? বলতে গেলে চলে যে এই যে বহুব্রীহি সমাসের ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোনো অংশ যদি সমস্ত পদে লোপ পায়, তবে সেই সমাসকে বলা হবে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। তো কি বুঝলে? যে এই বহুব্রীহি সমাসের ক্ষেত্রে কি হয় না, সেই বহুব্রীহি সমাসের ব্যাখ্যার জন্য ব্যবহৃত যে বাক্যাংশ, তার কোনো অংশ যদি সমস্ত পদে লোপ পায়, অর্থাৎ ব্যাস বাক্যে থাকা শব্দগুলি বা পদগুলি যুক্ত হয়ে যে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটি তৈরি হয়, সেই সমস্ত পদে বা সেই সমাসবদ্ধ পদটিতে সেই আগের বাক্যাংশে থাকা বা বলা যায় ব্যাস বাক্যের সেই বাক্যাংশের কোনো অংশ যদি সেই সমাসবদ্ধ পদে লোপ পায়, তবে সেই বহুব্রীহি সমাসকে বলা হবে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। তো উদাহরণ দেখো, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধে হবে। বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর, এটাকে সংক্ষেপে বললে কি হবে? বিড়াল চোখী, রাইট? তো দেখো এখানে ব্যাখ্যা কতটা করা হয়েছে। এই বহুব্রীহি সমাসের ব্যাখ্যার জন্য কতগুলো বাক্যাংশ যুক্ত করা হয়েছে। দেখো, বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর। তো দেখো এই যে মাঝে কতগুলো যুক্ত হয়েছে, মানে কতগুলো বাক্যাংশ যুক্ত হয়েছে, কতগুলো শব্দ বা কতগুলো পদ যুক্ত হয়েছে এই বহুব্রীহি সমাসের ব্যাখ্যার জন্য। কিন্তু সেটা যখন সংক্ষেপে একটা সমাসবদ্ধ পদ তৈরি হচ্ছে বা একটা সমস্ত পদ তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেই বাক্যাংশগুলো থাকছে না, ব্যাখ্যায় থাকা সেই অংশগুলো সম্পূর্ণ থাকছে না। সেটা সংক্ষেপে একটা ছোট্ট শব্দ তৈরি হয়েছে, কি নাম? বিড়াল চোখী। দেখো, বিড়ালের চোখের এই ন্যায় চোখ যে নারীর, এই সমস্ত সবকিছু লুপ্ত হয়ে হলো বিড়াল চোখী। তেমনি হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি, সেটাকে সংক্ষেপেই বলা হয় হাতে খড়ি। কিন্তু এটাকে ব্যাস বাক্যে এই বহুব্রীহি সমাসের ক্ষেত্রে কি হয় না, ব্যাখ্যা করে বলা হয়, এবং সে ব্যাখ্যা করে বলার জন্য বেশ কিছু বাক্যাংশ এখানে যুক্ত করতে হচ্ছে। হ্যাঁ, তবে সেটা পুরোপুরিভাবে বোঝানো সম্ভব হচ্ছে। যে হাতে খড়ি, যে হাতে খড়ি কি, সেটা কি বোঝানোর জন্য যে বাক্যাংশগুলো বলা হচ্ছে বা যে বাক্যটি বলা হচ্ছে, তার মধ্যে অনেক বাক্যাংশ যুক্ত হচ্ছে, অনেকগুলি শব্দ বা পদ থাকছে সেই ব্যাস বাক্যে। তো সেই অনেকগুলো শব্দ বা পদ মিলে যে সমাসবদ্ধ পদ তৈরি হচ্ছে, সেই ব্যাস বাক্যে অনেকগুলো বাক্যাংশ বা শব্দ বা পদ, সেগুলো সেই সমাসবদ্ধ পদটিতে আর থাকে না, সেটা সংক্ষেপে একটা শব্দে পরিণত হয়। তো কি, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি। দেখো এখানে দেওয়া হয় যে অনুষ্ঠানে, এগুলো সবকিছু লুপ্ত হয়েছে, লোপ পেয়েছে, ফলে এটাকে বলা হবে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। তেমনি গায়ে হলুদ, গায়ে হলুদ কি হবে? একই ব্যাপার, যে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ। মেনি মুখ, মেনির মতো মুখ যার। তেমনি সোনাক্ষী, সোনার ন্যায় মূল্যপূর্ণ অক্ষী যার, সোনাক্ষী। দেখো কতগুলো বাক্যাংশ অর্থাৎ কতগুলো শব্দ বা পদ যুক্ত হয়েছে সেটাকে ব্যাখ্যা করার জন্য। আচ্ছা, তেমনি জন্মাষ্টমী, জন্ম হয়েছে অষ্টমীর দিনে যার, জন্মাষ্টমী। রুদ্রাক্ষী, রুদ্র রূপ হইতে অক্ষী যার,
রুদ্রাক্ষী। তো মোদ্দা কথা হলো এটাই যে এই বহুব্রীহি সমাসের ক্ষেত্রে কি হয় না, এটা ব্যাখ্যা করার জন্য বেশ কতগুলো শব্দ বা পদ যুক্ত করা হয় ব্যাস বাক্যে, কিন্তু সেটা যখন সমাসবদ্ধ পদে পরিণত করা হয় সেক্ষেত্রে সেই ব্যাস বাক্যে থাকা সেই পদগুলি আর থাকে না, সেগুলো লোপ পেয়ে যায়। তাই এই বহুব্রীহি সমাসের নাম করা হয় মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। বুঝতে পেরেছ? আচ্ছা, তারপর পরের ভাগ। তো এবার আসি প্রত্যয়ান্ত বহুব্রীহি। প্রত্যয়ান্ত বহুব্রীহি কি? যে বহুব্রীহি সমাসের সমস্ত পদে আ, এ, ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয় তাকে প্রত্যয়ান্ত বহুব্রীহি বলা হয়। হুম? তো এটা একদমই সহজ তোমাদের মনে রাখার মতো যে আ, এ আর ও এই তিনটি প্রত্যয় যুক্ত হয়ে যে সমাস হয় বা যে সমাসবদ্ধ পদ তৈরি হয় সেটাই প্রত্যয়ান্ত বহুব্রীহি। শুধু এই তিনটা প্রত্যয় মনে রাখতে হবে, আ, এ আর ও। হুম? তো যেমন দেখো, একদিকে চোখ যার, এক চোখা, এক্ষেত্রে কি তো যুক্ত হচ্ছে দেখো, আ, চোখা, চোখ, দেখো চোখ যুক্ত আ, এখানে ভাঙিয়েও দেওয়া, চোখ যুক্ত আ, অর্থাৎ এই আটা যুক্ত থাকছে, অর্থাৎ এই আ নামক প্রত্যয়টি এক্ষেত্রে যুক্ত থাকছে। ফলে খুব সহজেই তোমরা বুঝতে পারবে যে এটা প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। হুম? প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাসের ক্ষেত্রে কোন কোন প্রত্যয় যুক্ত থাকে? আ, এ আর ও। তো এখানে আ যুক্ত থাকছে, ফলে এটা প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। তেমনি ঘরের দিকে মুখ যার, কি হচ্ছে, এটাকে কি হবে বা সমাসবদ্ধ পদ কি তৈরি হবে? না, ঘর মুখ, তাই তো, ঘর মুখ। তো এই মুখটাকে ভাঙলে, অর্থাৎ এই শেষ পদ পরপদের শেষে এই মুখটাকে ভাঙলে কি পাবো? মুখ যুক্ত ও, অর্থাৎ শেষে একটা ও আসছে, অর্থাৎ ও প্রত্যয় যুক্ত থাকছে। তো ও প্রত্যয় যুক্ত থাকে কোন সমাসের ক্ষেত্রে? প্রত্যয়ান্ত বহুব্রীহির ক্ষেত্রে, তাই তো, ও প্রত্যয়। নি খরচ যার, নি খরচে, খরচে পরপদে দেখো শেষে খরচের সঙ্গে এ যুক্ত হয়েছে, অর্থাৎ এ প্রত্যয় যুক্ত হয়েছে, হয়ে নিখরচে হলো। তো এরকম এ প্রত্যয় থাকলে যে সমাস হয় প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। হুম? তেমনি তিন ভাগ যার, তে ভাগা, তো ভাগা, তে ভাগা, এখানে কি আ প্রত্যয় যুক্ত হয়েছে, ফলে এটা প্রত্যয়ান্ত বহুব্রীহি। তেমনি দো টানা, দোমনা, একগুঁয়ে, অকেজো, এক ঘরে, দোলনা, দোতলা, দোনলা, উনপাজুরে ইত্যাদি। দেখো সবগুলোর দোটা না, আ প্রত্যয় যুক্ত হয়েছে, দোমনা, আ যুক্ত হয়েছে, একগুঁয়ে, এ প্রত্যয় যুক্ত থাকছে, অকেজো, ও প্রত্যয় যুক্ত থাকছে, এক ঘরে, এ প্রত্যয় যুক্ত থাকছে, দোনলা, আ, আ যুক্ত থাকছে, দোতলা, সেক্ষেত্রেও আ যুক্ত থাকছে, পাজুরে, পাজুরে, পাজুর যুক্ত এ, অর্থাৎ এখানেও এ প্রত্যয় যুক্ত থাকছে। ফলে তো এরকম বহুব্রীহি সমাসে যখন আ, এ আর ও এই তিনটি প্রত্যয় যুক্ত থাকবে তখন সেটা প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস হবে। কেন? আচ্ছা, তারপর পরের ভাগ। তো এবার আসছি 7 নম্বর ভাগ, অলোক বহুব্রীহি। অলোক মানে কি? সাধারণ, অর্থাৎ অলোকের আক্ষরিক অর্থ কি? যে লোপ হয় না এমন, তাই তো, অলোক। তো এটা এই বহুব্রীহি সমাসের ক্ষেত্রে কিভাবে ব্যবহৃত হয়েছে সেটা আমাদের জানার বিষয়। হুম? যে কেন এই বহুব্রীহি সমাসের নাম অলোক বহুব্রীহি রাখা হয়েছে? তো এর অর্থ অনুযায়ী এর আহ সমাসের নিয়মটিও সেরকম। তো অলোক মানে যেরকম যে লোপ হয় না, তেমনি এই বহুব্রীহি সমাসের ক্ষেত্রে বহুব্রীহি সমাসের পূর্বপদ
যেটি থাকে সেই পূর্বপদের বা তার পরপদের কোনো বিভক্তি থাকলে সেই বিভক্তির লোপ হয় না বা কোনো বিভক্তি লুপ্ত হয় না। হুম? সুতরাং এই অলুক বহুব্রীহি সমাসের যদি সংজ্ঞা বলতে বলা হয়, কি বলবে? না, যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদের কোনো বিভক্তির পরিবর্তন হয় না তাকে অলুক বহুব্রীহি সমাস বলে। হুম? আচ্ছা, তো এই অলুক বহুব্রীহি সমাসের উদাহরণ দেখো, যে মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি। তো এখানে দেখো পূর্বপদ মাথায়, পরপদ পাগড়ি, ঠিক? তো পূর্বপদে, বিশেষত পূর্বপদে দেখো একটা অন্ত্যেষ্ঠ বিভক্তি যুক্ত রয়েছে, তাই তো? তো এই পূর্বপদে যুক্ত থাকা এই বিভক্তি সমাসবদ্ধ পদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম লোপ পাচ্ছে না, উঠে যাচ্ছে না। দেখো সমাসবদ্ধ পদেও মাথায় পাগড়ি রইল। হুম? মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি। এখানে অন্ত্যেস্তর লুপ্ত হয়নি, লোপ পায়নি। তো এরকম পূর্বপদের কোনো বিভক্তির লোপ না পেলে যে সমাস হয় সেটি হলো অলুক বহুব্রীহি সমাস। কেমন? তেমনি দেখো গলায় গামছা যার, কি হবে? গলায় গামছা। এখানেও যে শুরুতে মানে পূর্বপদের সঙ্গে যে অন্ত্যেষ্ঠ বিভক্তি আছে সেটা কিন্তু এখানে লোপ পায়নি। কি রইলো? গলায় গামছা। তেমনি হাতে ছড়ি, হাতে ছড়ি যার, হাতে ছড়ি। পূর্বপদের কোনো, এখানে দেখো হাতটাকে যদি ভাঙাই কি পাবো? হাতের সঙ্গে কোন বিভক্তি যুক্ত রয়েছে? হাতে, হাত যুক্ত এ, হাতে। এখানে এ বিভক্তি যুক্ত থাকছে, তাই তো? কিন্তু এটা কি যখন সমাসবদ্ধ পদ তৈরি হবে সেক্ষেত্রেও এই হাতেটাই থাকবে, এ বিভক্তিও লোপ পাবে না। সেক্ষেত্রে হাতে ছড়ি। কানে কলম, কানে কলম যার। গায়ে পড়া, গায়ে পড়া যার বা গায়ে পড়ে যে। হুম? হাতে বেরি, হাতে বেরি যার। মাথায় ছাতা যার, মাথায় ছাতা। মুখে ভাত যার, মুখে ভাত। কানে খাটো যার, কানে খাটো। হুম? তো এক্ষেত্রে পূর্বপদের বিভক্তি লোপ পায় না, বা যে বিভক্তি থাকুক তার কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে? তো যাই হোক, তো এই অলুক বহুব্রীহি সমাসের ক্ষেত্রে যে দুটি কথা আমাদের মনে রাখতে হবে সেটা হলো যে এই অলুক বহুব্রীহি সমাসের পূর্বপদ, বিশেষত পূর্বপদের যে বিভক্তি থাকে সেটার পরিবর্তন হয় না। হুম? আহ, এবং এই সমাসের ক্ষেত্রে যার, ব্যাসবাক্যে যার শব্দটি যুক্ত থাকে। হুম? বুঝতে পেরেছ? আচ্ছা, এরপর, আচ্ছা, তো এবার আসছি সংখ্যাবাচক বহুব্রীহি। হুম? তো এই সংখ্যাবাচক নামটি শুনে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এই বহুব্রীহি সমাসে সংখ্যাবাচক কোনো শব্দ থাকবে, তাই তো? তো একদমই তাই। এই সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের ক্ষেত্রে তার পূর্বপদ সংখ্যাবাচক হয়ে থাকে এবং পরপদ বিশেষ্য হয়। হুম? এবং এই পূর্বপদ আর পরপদ মিলে যে সমস্ত পদটি তৈরি হয় সেটা বিশেষণ হয়। ঠিক আছে? এই তিনটে জিনিস এখানে মনে রাখা দরকার, যে পূর্বপদ সংখ্যাবাচক হবে, পরপদ বিশেষ্য হবে এবং যে সমস্ত পদটি তৈরি হবে সেক্ষেত্রে বিশেষণ হবে। হুম? তো যাই হোক, তো এই সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের যদি সংজ্ঞা বলতে বলা হয়, কি বলবে? বা কাকে বলতে যদি বলা হয়, যে যে সমাসে পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হলে এবং সমস্ত পদটি বিশেষণ বোঝালে সেই সমাসকে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস বলা হয়। হুম? এবং এখানে আরো একটা বিষয় লক্ষণীয় বা মনে রাখার মতো, যে এই সমাসে যে সমস্ত পদটি তৈরি হয় সেক্ষেত্রে আ, হ্রস্বই বা দীর্ঘই এগুলো যুক্ত থাকে। হুম? যেমন উদাহরণ দেখো, যে
10 গজ পরিমাণ যার, কি হবে? দশগজি। হুম? তো এখানে দেখো 10 গজ পরিমাণ যার, ব্যাস বাক্যে যে সমসমান পূর্ব পদ আছে 10, এটা কিন্তু সংখ্যাবাচক হচ্ছে। আমাদের সংজ্ঞা অনুযায়ী পূর্বপদ সংখ্যাবাচক হবে, হুম, এবং পরপদ বিশেষ্য হবে। গজ বিশেষ্য বোঝাচ্ছে। তো পূর্বপদ, এইখানে দেখো পূর্বপদ সংখ্যাবাচক, পরপদ বিশেষ্য। হুম, কিন্তু দুটো মিলে, এই সবটা মিলে যে সমস্ত পদ তৈরি হচ্ছে, সেক্ষেত্রে একটা বিশেষণ বোঝাচ্ছে, দশগজি হয়ে যাচ্ছে। 10 গজ পরিমাণ যার, হ্যাঁ, তো এখানে সমস্ত পদ দশগজি, অর্থাৎ এই দুটো মিলে এই গজ, গজের আবার কতটা পরিমাণ, 10 গজ বোঝাচ্ছে, তার পরিমাণ বোঝাচ্ছে। তো কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের সংখ্যা, পরিমাণ, দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝালে কি হয়? বিশেষণ হয়, আমরা জানি। তো এখানে গজ, গজের পরিমাণ বোঝাচ্ছে 10, দশগজি, সুতরাং এটা বিশেষণ রূপে দেখা দিচ্ছে। হ্যাঁ? এবং আরো একটা জিনিস, যে এই যে সমস্ত পদটি তৈরি হয়েছে বা সমাসবদ্ধ পদটি তৈরি হয়েছে, এখানে পূর্বপদ পরপদ কি ছিল? 10 গজ বা দশগজ, রাইট? কিন্তু এখানে যে সমস্ত পদটি তৈরি হয়েছে, সেক্ষেত্রে শেষে একটা হস্যই যুক্ত হয়েছে। হুম, 10 গজ যুক্ত হস্যই, দশগজি। হ্যাঁ, তো এখানে হস্যই যুক্ত থাকছে শেষে, সুতরাং এটা কি হবে? সংখ্যাবাচক বহুব্রীহি। হুম, এছাড়াও যেমন চৌচাল যে ঘরের, চৌচালা, এটা তো চৌচাল হতে পারতো, তাই না? কিন্তু না, এখানে শব্দের মাধুর্যের জন্য সেখানে চৌচালা একটা আ যুক্ত করা হয়েছে। তো দেখো, আমাদের নিয়মানুযায়ী সংখ্যাবাচক বহুব্রীহির যে সমস্ত নিয়ম হওয়া দরকার, সেই অনুযায়ী এটা তৈরি, বা সেই নিয়মগুলোই এখানে প্রযোজ্য থাকছে। যে চৌচাল যে ঘরের, থাক, আমাদের নিয়ম কি ছিল? যে পূর্বপদ সংখ্যাবাচক হবে। চৌ মানে কি? 4 বোঝায়, সুতরাং এটা পূর্বপদ সংখ্যাবাচক থাকছে। চাল, হুম, ঘরের চাল বোঝাচ্ছে, তো কি? এটা বিশেষ্য। হুম, তো এখানে দেখো, এখানে পূর্বপদ সংখ্যাবাচক, পরপদ বিশেষ্য, কিন্তু যে সমস্ত পদটি তৈরি হচ্ছে চৌচালা, সেখানে সে চালাটা মানে চালটা বিশেষ্যটার সংখ্যা বা পরিমাণ বোঝাচ্ছে, যে কতগুলি আছে, সংখ্যা বোঝাচ্ছে, তার অবস্থা বোঝাচ্ছে। তো কি হবে এরকম হলে? সেটা বিশেষ্য আর থাকছে না, সেটা বিশেষণেই পরিণত হয়ে যাচ্ছে, তাই তো? তো নিয়ম অনুযায়ী তাহলে এটা কোন ধরনের সমাস হতে পারে? না, সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। হুম, তো এই সংখ্যা, এই সমাসের ক্ষেত্রে, সমাসের আরো যে শ্রেণীবিভাগ রয়েছে, সেক্ষেত্রেও তোমরা এই সংখ্যাবাচক আরো কিছু তোমরা দেখতে পাবে। হুম, সেক্ষেত্রেও সংখ্যা ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু একটু আলাদা আলাদা রকমের হয়ে থাকে। হ্যাঁ, তো যাই হোক, তো এখানে পূর্বপদ সংখ্যাবাচক থাকছে, পরপদ বিশেষ্য থাকছে, কিন্তু যে সমাসবদ্ধ পদটি তৈরি হচ্ছে, সেই পূর্বপদ পরপদ মিলে সেটা বিশেষণে পরিণত হচ্ছে। এবং চৌচালা, চৌচাল শেষে একটা আ যুক্ত থাকছে, দেখো, চৌচালা, চাল যুক্ত আ, এই চালের সঙ্গে আ যুক্ত হয়েছে, হয়ে চৌচালা হয়ে গেছে। তাহলে এটা সংখ্যাবাচক বহুব্রীহি। তেমনি চার হাতি, 4 হাত আছে যার, 4 হাতি, হাতের সঙ্গে হস্যই যুক্ত হয়েছে। তে পায়া, 3 পায়া যার, তো তে পায়া। তো এখানে দেখো, পা যার, অর্থাৎ পায় আ, এখানে একটা আ যুক্ত থাকছে। তেমনি সেতার,
কি হচ্ছে দেখো, সে তার, সে তার, ঠিক আছে। এক্ষেত্রে দেখো সে বলতে এখানে সেতারের মানে একটা কি একটা যন্ত্র, বাদ্যযন্ত্র, তাই তো? সেখানে তিন বোঝাচ্ছে সেক্ষেত্রে, যে সেতারের তিন ধরনের যে তার থাকে সেটাকে বোঝাচ্ছে। হুম। এবং এক্ষেত্রে আবার একটু অন্য, যে আগে যেমন আমরা দেখেছি যে পূর্বপদ আর পরপদ মিলে, অর্থাৎ সংখ্যাবাচক আর বিশেষ্য মিলে সমস্ত পদটি বিশেষণ হচ্ছে, কিন্তু এক্ষেত্রে বিশেষ্যও থাকছে, যে সংখ্যাবাচক থাকছে, কিন্তু দেখো যে সমস্ত পদটি তৈরি হচ্ছে সে তার, এটা কি একটা বাদ্যযন্ত্রের নাম, সুতরাং এটা একটা বিশেষ্য। হুম, কিন্তু এটা খুব একটা বেশি দেখা যায় না, আহ, তবুও হয়, সেজন্য দেখানো, ঠিক আছে। তো যাই হোক, তাহলে সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের ক্ষেত্রে লক্ষণীয় বিষয়গুলো কি কি, বা কোনগুলি আমাদের মনে রাখা দরকার? তো ১ নম্বর হলো, সংখ্যাবাচক বহুব্রীহির ক্ষেত্রে পূর্বপদ সবসময় সংখ্যাবাচক হবে। দ্বিতীয়ত, পরপদ বেশিরভাগ ক্ষেত্রে বিশেষ্য হবে। তৃতীয়ত, যে সমস্ত পদটি তৈরি হবে সেক্ষেত্রে সেই সমস্ত পদটি বিশেষণ হবে। হুম। চতুর্থ, এই সমাসের ক্ষেত্রে যে সমস্ত পদটি তৈরি হবে সেখানে আ হ্রস্বই না হলে দীর্ঘই যুক্ত হয়ে থাকে, কেমন? এবং খুব ব্যতিক্রম ভাবেই কখনো কখনো সেই সমস্ত পদটি বিশেষ্য হয়ে থাকে, যেমন এখানে দেখানো হলো সেতার, ঠিক আছে। আচ্ছা, তো এই বহুব্রীহি সমাস নিয়ে আমরা আগের ক্লাসে এবং এখন যে আলোচনা করলাম, সেই গোটা বহুব্রীহি সমাসের কয়েকটা সাধারণ নিয়ম নিয়ে এখন কথা বলবো। এতক্ষণ আমরা তার শ্রেণী বিভাগ এবং প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে বিস্তারিত ভাবে জেনেছি। হুম? এবং ওভারঅল একটা যে নিয়ম থাকে, যে হুট করে ধরো সমাস করতে দিল, তখন তোমরা সেই শ্রেণী বিভাগ আলাদা আলাদা অনুযায়ী আহ মনে নাও থাকতে পারে, সেজন্য পুরোটা একবার আলোচনা করা, কেমন? তো এই বহুব্রীহি সমাস প্রধানত কাকে বলে সেটা আগে তোমাদের মনে করতে হবে। হুম, যে যে সমাসের সমসমান পূর্বপদ বা পরপদের অর্থে প্রাধান্য না পেয়ে সমস্ত পদ যেটি তৈরি হয় সেটা অন্য অর্থ বোঝায় বা অন্য অর্থের প্রাধান্য থাকে। হুম। এবং দেখো, এখানে যে নিয়মগুলির কথা বলবো, তো এই বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্য রূপে ব্যবহৃত হয়। কি কি? যার, যাতে। তোমরা শ্রেণীবিভাগ যেগুলি আলোচিত হয়েছে সেক্ষেত্রে তোমরা শুনে থাকবে। যেমন আয়তলোচন যার, আয়তলোচনা, এখানে যার ব্যবহৃত হচ্ছে। মহান আত্মা যার, মহাত্মা, যার যুক্ত হচ্ছে। তেমনি আরো বেশ কয়েকটি উদাহরণ তুলে ধরেছি, দেখো। এছাড়া স্বচ্ছ সলিল যার, স্বচ্ছ সলিলা, নীল বসন যার, নীল বসনা, স্থির প্রতিজ্ঞা যার, স্থির প্রতিজ্ঞ, ধীর বুদ্ধি যার, ধীর বুদ্ধি। তো এক্ষেত্রে মানে বহুব্রীহি সমাসের ক্ষেত্রে ব্যাসবাক্যে যার, যাতে এই ধরনের শব্দ যুক্ত থাকে, ঠিক আছে। তারপর সহ কিংবা সহিত এই শব্দের সঙ্গে অন্য পদের বহুব্রীহি সমাস হলে সেক্ষেত্রে সেই সহ ও সহিতের জায়গায় দন্তেশ্ব হয়। কি বললাম? সহ কিংবা সহিত যদি এই শব্দগুলি থাকে সেক্ষেত্রে সেই সহ আর সহিতের জায়গায়, অর্থাৎ যে সমস্ত পদটি তৈরি করবে সেক্ষেত্রে সেই সহ বা সহিত থাকবে না, তার বদলে সেই জায়গায় দন্তেশ্ব যুক্ত হবে। হুম। যে তেমনি দেখো, বান্ধব সহ বর্তমান, অর্থাৎ সবন্ধব, এখানে সহ ছিল কিন্তু সেই সহর জায়গায় একটা দন্তেশ্ব যুক্ত হয়েছে। হুম। তেমনি সহ উদার যার, সহোদর। তেমনি সজল, সফল, সদর্প, সলজ্জ, সকল্যাণ। হুম, এরকম
দন্তেশ্ব যুক্ত হয়ে থাকে সহ বা সহিতের জায়গায়। হলো। তাছাড়া বহুব্রীহি সমাসের পরপদে মাতৃ, পত্নী, পুত্র, স্ত্রী এই ধরনের শব্দ থাকলে এই শব্দগুলোর সঙ্গে ক যুক্ত হয়ে থাকে। কি যুক্ত হয়? ক। ঠিক আছে, এটা মনে রেখো। এমনি উদাহরণ দেখো, নদী মাতা যার, নদী মাতৃক, এখানে কি মাতৃ বোঝাচ্ছে। হুম, তো সেক্ষেত্রে ক যুক্ত হচ্ছে, নদী মাতৃক। বি হয়েছে পত্নী যার, অর্থাৎ বিগত হয়েছে যে বিপত্নিক, সেক্ষেত্রে এখানে দেখো পত্নী থাকছে, তো সেই জন্য একটা ক যুক্ত হচ্ছে। যেমনি সস্ত্রীক, অপুত্রক, হ্যাঁ, ক সবগুলো দেখো একটা করে ক যুক্ত থাকছে। হুম, তো কি থাকতে হবে? এই বহুব্রীহি সমাসের পরপদে যদি মাতৃ, পত্নী, পুত্র, স্ত্রী এই কয়টা মনে রেখো, এগুলো যদি থাকে, এগুলোর বদলে বা এগুলো থাকলে পরপদের শেষে এক করে ক যুক্ত হবে। ঠিক আছে, তেমনি বহুব্রীহি সমাসের সমস্ত পদে অক্ষী শব্দ যদি থাকে, সে অক্ষীর জায়গায় অক্ষ, এবং নাভি শব্দ থাকলে সে নাভির জায়গায় নাভ হয়। ঠিক আছে, তাহলে কি, অক্ষী থাকলে অক্ষীর জায়গায় অক্ষ হবে, আর নাভি থাকলে সমস্ত পদের ক্ষেত্রে সে নাভির জায়গায় নাভ হবে। হুম, যেমন কমলের ন্যায় অক্ষী যার, কি হবে? কমলাক্ষ। এখানে অক্ষ থাকছে, অর্থাৎ ব্যাস বাক্যে অক্ষী থাকছে, কিন্তু সমস্ত পদের ক্ষেত্রে সেটা অক্ষ হয়ে যাচ্ছে। পদ্ম নাভিতে চঞ্চল, পদ্মনাভ, এখানে নাভি আছে, পদ্ম নাভিতে এখানে দেখো নাভ হয়ে যাচ্ছে, নাভি থাকছে সেই, সেটার জায়গায় সমস্ত পদে নাভ হয়ে যাচ্ছে, উর্ণ নাভ, সেখানে উর্ণ নাভিতে যায়, কি হবে? নাভি ছিল, সেটা সমস্ত পদে নাভ হলো। তাহলে এক্ষেত্রে মনে রাখার বিষয় কি, যে বহুব্রীহি সমাসে যদি অক্ষ মানে অক্ষী বা নাভি থাকে, সেক্ষেত্রে সমস্ত পদের অক্ষের জায়গায় অক্ষ হবে এবং নাভির জায়গায় নাভ হবে। ঠিক আছে, তারপর দেখো, বহুব্রীহি সমাসে পরপদে জায়া শব্দ যদি থাকে, সে জায়া শব্দের জায়গায় জানি হয়। কি হয়? জায়ার জায়গায় জানি হবে, এবং পূর্বপদের কিছু পরিবর্তন হয়। যেমন যুবতী জায়া যার, যুব জানি, সেই জায়া ছিল, সেটা পরবর্তীতে জানি হলো, জায়ার পরিবর্তে সেই জায়গায় জানি যুক্ত হয়েছে, যুব জানি। তো কি হলো এক্ষেত্রে নিয়ম? যদি জায়া থাকে ব্যাস বাক্যে, সেটা সমস্ত পদে জানি হবে। তেমনি বহুব্রীহি সমাসে পরপদে চূড়া শব্দ সমস্ত পদে চূড় হয়ে যাবে। কিছু কিছু এই পরিবর্তনগুলোর কথা তোমাদের মনে রাখতে হবে। চূড়া থাকলে সেটা চূড় হবে, কর্ম যদি থাকে সেক্ষেত্রে কর্মা হবে। যেমন চন্দ্রচূড়া যার, কি হবে? চন্দ্রচূড়। সেখানে দেখো চূড়া ছিল, কিন্তু সমস্ত পদে চূড় হয়ে গেল, তো চন্দ্রচূড়। বিচিত্র কর্ম যার, বিচিত্র কর্মা, এখানে কর্ম ছিল, এখানে কর্মা হয়ে গেল। সুতরাং চূড়া থাকলে চূড় হয়ে যাবে, কর্ম থাকলে কর্মা হয়ে যাবে। তেমনি এছাড়া বহুব্রীহি সমাসে সমান শব্দের জায়গায় দন্তেশ্ব এবং সহ হয়। অর্থাৎ ব্যাস বাক্যে যদি সমান থাকে বা সমান শব্দটি যুক্ত থাকে, সেটা যখন সমস্ত পদ তৈরি হবে, সেক্ষেত্রে সেই সমানের জায়গায় সহ কিংবা দন্তেশ্ব যুক্ত হবে। যেমন দেখো উদাহরণ, সমান কর্মী যে, কি হচ্ছে? সহকর্মী। হ্যাঁ, এই সমানের জায়গায় দেখো সহ যুক্ত হচ্ছে। তেমনি সমান বর্ণ যার, কি হচ্ছে? সমবর্ণ। সমান উদর যার, সহদর যুক্ত হচ্ছে। তো এখানে সমান থাকলে সহ বা দন্তেশ্ব যুক্ত থাকে। তেমনি আরো এক ধরনের নিয়ম আছে যেটা মনে রাখা দরকার, যে বহুব্রীহি সমাসের ক্ষেত্রে পরপদে
সমস্যমান পরপদে যদি গন্ধ শব্দযুক্ত থাকে, সেটা যখন সমস্ত পদ তৈরি হবে, সেখানে সেই গন্ধ শব্দের জায়গায় কি হয় না গন্ধি বা গন্ধা শব্দযুক্ত হয়। যেমন উদাহরণ দেখো, সুগন্ধ যার, কি হচ্ছে সুগন্ধি। দেখো এখানে গন্ধ থাকছে ব্যাস বাক্যে, কিন্তু এটা যখন সমস্যমান মানে সমস্ত পদ তৈরি হচ্ছে বা সমাসবদ্ধ পদ তৈরি হচ্ছে, সেক্ষেত্রে সুগন্ধি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তেমনি পদ্মের ন্যায় গন্ধ যার, পদ্মগন্ধি। দেখো এখানে গন্ধ থাকছে, কিন্তু সেটা যখন সমস্ত পদ তৈরি হচ্ছে, সেক্ষেত্রে সেই গন্ধটা পরিবর্তন হয়ে হচ্ছে গন্ধি, পদ্মগন্ধি। তেমনি মৎস্যের ন্যায় গন্ধ যার, কি হবে মৎস্যগন্ধা। সেখানে এখানেও গন্ধ আছে, কিন্তু সেটা যখন সমস্ত পদ তৈরি হচ্ছে, সেখানে গন্ধটা গন্ধা হয়ে যাচ্ছে। দেখো, তো কি কি আমাদের মনে রাখতে হবে, অর্থাৎ এখানে পয়েন্ট পয়েন্ট আকারে তোমাদের সামনে পুরোটা তুলে ধরেছি। যে শুরুতে হচ্ছে আহ যার বা যাতে এই ধরনের ব্যাসবাক্য ব্যবহৃত হয়। দ্বিতীয়ত হলো সহ কিংবা সহিত শব্দ থাকলে সেটা আহ 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 সহ এবং সহিতের জায়গায় মানে সমস্ত পদে শুধু দন্তেশ্ব হবে। এছাড়া ৩ নম্বর হচ্ছে বহুব্রীহি সমাসের পরপদে যদি মাতৃ, পুত্র, স্ত্রী, পত্নী এই ধরনের শব্দ থাকে, তাহলে সমস্ত পদে ক যুক্ত হবে। এছাড়া যদি ব্যাসবাক্যে যদি অক্ষি থাকে, তাহলে সমস্ত পদে অক্ষ হয়ে যাবে। ব্যাসবাক্যে যদি নাভি থাকে, সমস্ত পদে নাভ হয়ে যাবে। তেমনি যদি পরপদে জায়া শব্দ থাকে, সেটা সমাসবদ্ধ পদে জানি হবে। এছাড়াও যদি সমসমান পরপদে চূড়া শব্দ থাকে, তাহলে সেটা সমস্ত পদে চূড় হবে, এবং কর্ম থাকলে সেটা কর্মা হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে সমান শব্দের জায়গায় দন্তেশ্ব হবে কিংবা সহ হবে। এছাড়াও যদি পরপদে অর্থাৎ সমসমান পরপদে যদি গন্ধ যদি থাকে, সেটা সমস্ত পদে কি হয়ে যাবে গন্ধি বা গন্ধা হয়ে যাবে। ঠিক আছে, এই কয়টা পরিবর্তন তোমাদের মনে রাখতে হবে। কেমন? তো আজকে আমরা বহুব্রীহি সমাসের বাকি শ্রেণী বিভাগগুলি নিয়ে আলোচনা করলাম, এবং বহুব্রীহি সমাসের কিছু সাধারণ নিয়মাবলী নিয়ে আলোচনা করলাম। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, কোথাও অসুবিধা হয়নি। এবং তবুও বলবো, যদি অসুবিধে থেকে থাকে আমাকে অবশ্যই জানিও। কেমন? তো আজকে এই পর্যন্ত, এবং দেখা হচ্ছে পরের ক্লাসে এই সমাসের আবার পরবর্তী শ্রেণী বিভাগের বিস্তারিত আলোচনা নিয়ে। ধন্যবাদ, ভালো থেকো সবাই।